সার্ভাইকাল ক্যান্সার মানে আমাদের জরায়ুর যে নেক কিংবা নিচের অংশটা, সেটাকে আমরা সার্ভিক্স বলি। আজকে আমরা কথা বলতে চাই যে আমাদের যে এই লাইনিংটা আছে, এন্ডোমেট্রিয়াম এটাকে বলি আমরা, গ্ল্যান্ডুলার লাইনিং, এবং এই লাইনিংটা প্রত্যেক মাস পিরিয়ডের সময় বেরিয়ে যায়। তো এই ক্যান্সারটা কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি মূলত? ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই যে ইন্ডিয়াতে এই ক্যান্সারের রিস্কটা আস্তে আস্তে বাড়ছে বিকজ অফ আমাদের লাইফস্টাইল হ্যাবিট, যেটা আজকাল আমাদের এক্সারসাইজ বেশি হয় না, ওজন বেড়ে যায়। ফার্স্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি, মানে যদি আমাদের ওজনটা অনেক বেশি। পেরিফেরাল কনভার্সন মানে আমাদের ফ্যাটি টিস্যুতে কনভার্সন টু ইস্ট্রোজেন হয়, আর ইস্ট্রোজেন হাই থাকলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্কটা বাড়ে। আচ্ছা, দ্যাট ইজ হাউ ওবেসিটি ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। পিসিওএস এটার সঙ্গেও কি এই ক্যান্সার কি কোথাও ভাবে লিংক আছে? কারণ ওখানেও কি হয়, পিরিয়ডটা প্রলংড হয়ে যাচ্ছে, ওভুলেশন হচ্ছে না। সো এই ধরনের ক্যান্সার জেনারেলি টু টাইপস হয়, টাইপ 1, টাইপ 2। টাইপ 1টা আর্লিয়ার এজে হয়, অ্যারাউন্ড দেখবেন আপনি লেট 30s 40s এ হয়। আর সেকেন্ড ফেজটা যেটা হয় টিপিক্যালি, যেটা আফটার মেনোপজ হয় 50, 60, 70 ইয়ার্স, ওটা টাইপ 2 আমরা বলি। দ্যাট ইজ, ওটার প্রগনোসিস বেশি খারাপ হয়। আচ্ছা, প্রত্যেক বছরে অ্যাটলিস্ট 16,000 থেকে 17,000 নতুন কেস ধরা পড়ে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আমাদের দেশে। মহিলাদের মধ্যে এই ধরনের ক্যান্সার যদি হয় তাহলে তারা বুঝবেন কিভাবে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আগের দিন আমরা ওভারিয়ান ক্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম, তার কিছুদিন আগে আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কি, কোন কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন, কিভাবে এই রোগটা নির্ধারণ করা হয় বা এই ক্যান্সারটি নির্ধারণ করা হয়, এবং এর চিকিৎসা কি। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট গাইনি অনকোলজিস্ট ডক্টর রূপশ্রী দাশগুপ্ত। নমস্কার ম্যাম। নমস্কার। আলোচনার বিষয় হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। প্রথমেই যেটা আমরা জানতে চাইবো যে এই যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার মানে এটা কি এবং কোথায় হয়? সো এটা আমি এই ইউট্রাসের মডেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা আমাদের হচ্ছে ইউট্রাস কিংবা জরায়ু। এর আগের বার আমরা যে ডিসকাস করেছিলাম সেটা সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার মানে আমাদের জরায়ুর যে নেক কিংবা নিচের অংশটা, সেটাকে আমরা সার্ভিক্স বলি। আজকে আমরা কথা বলতে চাই যে আমাদের যে এই লাইনিংটা আছে, এন্ডোমেট্রিয়াম এটাকে বলি আমরা, গ্ল্যান্ডুলার লাইনিং, এবং এই লাইনিংটা প্রত্যেক মাস পিরিয়ডের সময় বেরিয়ে যায়, মেনস্ট্রুয়েশনের সময় এটা বেরিয়ে যায়, এবং এটা নতুন সেলস আবার তৈরি হয়। প্রেগনেন্সি হলে এটা আর হয় না, এই শেডিংটা তখন 9 মাস বন্ধ থাকে, আবার প্রেগনেন্সির পরে আবার শুরু হয়। তো এই লাইনিং এর ভেতরে যে ক্যান্সারটা শুরু হয়, এই ক্যান্সারটাকে আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি যে জায়গাটা আপনি চিহ্নিত করলেন সেখানে আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। কারেক্ট। হ্যাঁ, তো এইটার সঙ্গে কি ক্যান্সারের কোনো সম্পর্ক আছে নাকি এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস? এন্ডোমেট্রিওসিসটা আলাদা ব্যাপার। এন্ডোমেট্রিওসিসে এই গ্ল্যান্ড গুলো, এই লাইনিংটা তো নিচে দিয়ে বেরোবা উচিত, কিন্তু ইট ইজ নোটিস দ্যাট ইন 10 out of 100 women in the population এক এক সময় এই ব্লাড ফ্লোটা ব্যাক ফ্লো হয়। ব্যাক ফ্লো হলে এই টিউব দিয়ে ভেতরে, পেটের ভেতরে ঢুকে যায়। দ্যাট কন্ডিশন ইজ কল্ড এন্ডোমেট্রিওসিস। দ্যাট ইজ ডিফারেন্ট। ওটা নিয়ে আমরা এর পরবর্তী করা গেল আবার টু ডিফারেন্সিয়েট দর্শক বন্ধুদেরকে জানাবার জন্য নেক্সট টাইম একটা সেশন করে নেব। একদম একদম। তো এই ক্যান্সারটা কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি মূলত? সো আমাদের দেখা গেছে there are certain risk factor আমরা বলি, যাদের increased incidence of এই ক্যান্সারটা হতে পারে। ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই যে ইন্ডিয়াতে এই ক্যান্সারের রিস্কটা আস্তে আস্তে বাড়ছে বিকজ অফ আমাদের লাইফস্টাইল হ্যাবিট, যেটা আজকাল আমাদের এক্সারসাইজ বেশি হয় না, ওজন বেড়ে যায়। সো ইনসিডেন্স জেনারেলি ওয়েস্টার্ন পপুলেশনের সাথে কম্পেয়ার করলে আমরা এখনো কমে আছি। প্রত্যেক বছরে অ্যাটলিস্ট 16,000 থেকে 17,000 নতুন কেস ধরা পড়ে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আমাদের দেশে। আচ্ছা, এটার মানে কারণ কি শুধু লাইফস্টাইল নাকি এটা মানে আমি শুনেছি যে মহিলাদের মধ্যে প্রচুর হরমোনাল একটা চেঞ্জেস হতে থাকে? না, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। আচ্ছা, তার ভেতরে একটা হচ্ছে লাইফস্টাইল, অবশ্যই। ফার্স্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি, মানে যদি আমাদের ওজনটা অনেক বেশি। পেরিফেরাল কনভার্সন মানে আমাদের ফ্যাটি টিস্যুতে কনভার্সন টু ইস্ট্রোজেন হয়, আর ইস্ট্রোজেন হাই থাকলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্কটা বাড়ে। আচ্ছা, দ্যাট ইজ হাউ ওবেসিটি ইজ ডাইরেক্টলি লিঙ্কড টু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার।
অন্য অন্য কারণ যেতে আপনাদের ইস্ট্রোজেনের লেভেল বেশি থাকে। ওয়ান হচ্ছে ক্রনিক অ্যানোভুলেশন, মানে ওভুলেশন হচ্ছে না, যেরকম আচ্ছা। পিসিওডি আচ্ছা পেশেন্টদের। আচ্ছা আচ্ছা তারপরে যদি কারোর হুম। ডায়াবেটিস, ব্লাড প্রেশার থাকে, তাদেরও ইনক্রিজ রিস্ক ফ্যাক্টর থাকে। যদি কারোর কোনো ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি চলছে, হুম, হুম, কিংবা হুম, ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের পরে আমরা ট্যামক্সিফেন বলে একটা হুম, ড্রাগ দিই, হুম। ওই ড্রাগটা হলে তখন এন্ডোমেট্রিয়াম ক্যান্সার হওয়ার চান্স একটু বেশি থাকে। আর একটা হচ্ছে ফ্যামিলিয়াল, যেটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, হুম। যাদের হচ্ছে ফ্যামিলিতে কোলনে, কোলন মানে হুম, খাদ্যনলীতে, কিংবা এন্ডোমেট্রিয়ামে, প্যানক্রিয়াসে, এটাকে আমরা লিঞ্চ সিনড্রোম বলি, আচ্ছা। কিডনিতে, ইউরিনারি হুম, সিস্টেমে। হুম, সো লিঞ্চ সিনড্রোম হচ্ছে একটা জেনেটিক প্রিডিসপোজিশন। আচ্ছা। তো যদি ফ্যামিলিতে কারোর এই এই ধরনের সিনড্রোমটা আছে, তাহলে ওনার রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায়, 30-40% বেড়ে যায় তখন রিস্ক অফ ডেভেলপিং endometrial cancer. So these are all the risk factors associated. আরো রিস্ক ফ্যাক্টর আছে, যদি লেটে বিয়ে হলো, আচ্ছা বাচ্চা হলো না, আচ্ছা নার্লি প্যারেস, আর বিয়ে করতে লেট করলে, আর্লি মেনা, খুব তাড়াতাড়ি পিরিয়ড শুরু হয়ে গেছে কিন্তু মেনোপজটা হতে বহুত লেট হলো। হুম। তো এনি রিজন উইচ ইনক্রিজেস দ্য ইস্ট্রোজেন, প্রেগনেন্সি যখন হয় তখন প্রজেস্ট্রনটা বেড়ে যায়। তো তার ফলে যারা প্রেগনেন্ট অলরেডি হয়েছেন, ডেলিভারি করেছেন, তাদের রিস্কটা কম কম্পেয়ার টু পিপল হু আর আনম্যারিড, কোনোদিন বাচ্চা হয়নি, আচ্ছা তাদের রিস্কটা বেশি। মানে এটার কারণ কি ম্যাম? যে হয়েছে হাই এস্ট্রোজেন লেভেল। আচ্ছা ইস্ট্রোজেন বেশি হলে আমাদের এই এন্ডোমেট্রিয়ালের গ্ল্যান্ডস গুলো বেড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আরো একটা জিনিস, সেটা হচ্ছে পিসিওএস। এটার সঙ্গেও কি এই ক্যান্সার কি কোথাও ভাবে হ্যাঁ, লিঙ্ক কারণ আছে? ওখানেও কি হয়, পিরিয়ডটা প্রলংড হয়ে যাচ্ছে, ওভুলেশন হচ্ছে না। হচ্ছে না। ওভুলেশন হলে প্রজেস্ট্রন আসে, প্রজেস্ট্রন ইজ প্রোটেক্টিভ ফর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। কিন্তু এখানে যখন ক্রনিক্যালি ওভুলেশন হচ্ছে না, ইস্ট্রোজেন ডমিনেন্ট এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে, তখন তার ফলে রিস্ক অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা বেড়ে যায়। আচ্ছা। তো মহিলাদের মধ্যে এই ধরনের ক্যান্সার যদি হয় তাহলে তারা বুঝবেন কিভাবে? সো এই ধরনের ক্যান্সার জেনারেলি টু টাইপস হয়, টাইপ আচ্ছা। 1, টাইপ 2। টাইপ 1টা আর্লিয়ার এজে হয়, অ্যারাউন্ড দেখবেন আপনি লেট 30s 40s এ হয়, বাট দ্যাট ইজ আ বেটার কাইন্ড অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওটার প্রগনোসিস বেটার হয়। আর সেকেন্ড ফেজটা যেটা হয় টিপিক্যালি, যেটা আফটার মেনোপজ হয় 50 60 70 ইয়ার্সে, ওটা টাইপ 2 আমরা বলি। দ্যাট ইজ, ওটার প্রগনোসিস বেশি খারাপ হয়। আচ্ছা। সো কি করে ওরা বুঝতে পারবেন? আফটার 40 ইয়ার্স অফ এজ যদি কারোর অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং হলো, মানে পিরিয়ডটা জেনারেলি 5 দিন থাকা উচিত, প্রত্যেক 28 থেকে 30 মাসে 30 দিনে হওয়া উচিত। যদি কারোর পিরিয়ডের অ্যামাউন্টটা বেড়ে গেল, অনেক দিন থাকা শুরু করলো, এবং বারবার করে পিরিয়ড হলো, তার সাথে তলপেটে ব্যথা, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, পেটে ফোলা, এই সব জিনিস যদি হলো, কিংবা মেনোপজের পরে আবার ব্লিডিং হলো, এটা তো আমি বললাম প্রি মেনোপজাল, মানে যাদের পিরিয়ড এখনো বন্ধ হয়নি, তাদের যদি 40 বছরের পরে কোনো অ্যাবনর্মাল ব্লিডিং হলো রেগুলার থেকে সরে গিয়ে, তখন রিস্ক থাকে, ইটস নট দ্যাট আপনার আছে, তখন গিয়ে ডাক্তারকে দেখাতে লাগে। আর যাদের মেনোপজ হয়ে গেছে, যাদের পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে, তাদের যদি নতুন করে কোনো টাইমে আবার ব্লিডিং শুরু হলো, তখন আমাদেরকে এই ঝুঁকিটা রুল আউট করতে লাগে যে এতে ক্যান্সার আছে কিনা। আমি বলতে চাই ম্যাম যে অনেক মহিলারা মনে করেন যে এই যে মেনোপজের পর যে আবার যে ব্লিডিংটা হলো, অনেকে ভাবেন যে মেনোপজটা বোধহয় কোনো কারণে কিছুদিন বন্ধ ছিল, আবার এটা রিস্টার্ট এটা হয়েছে। একটা বড় মিথ, হ্যাঁ, এটা বড় মিথ। হ্যাঁ। ওয়ান অফ দ্য মিথ ইজ দ্যাট, যে এক হচ্ছে যে আমাদের লেডিজরা সোসাইটিতে একটু চাপা ভাবে যে হ্যাঁ হয়েছে তো হয়েছে, কি হলো, আবার বন্ধ হয়ে যাবে, এটা ভুল। মেনোপজ মানে 1 বছর পিরিয়ড আমার হয়নি, যাদের রেগুলার পিরিয়ড ছিল তাদের 1 বছর পিরিয়ড হয়নি, তারপরে এনি টাইম যদি ব্লিডিং হলো, ওটাকে আমরা পোস্টমেনোপজাল ব্লিডিং বলি। কিন্তু এটা না যে পোস্টমেনোপজাল ব্লিডিং হলোই মানে যে ক্যান্সার হলো, না, আমাদেরকে রুল আউট করতে হবে there is a 10% increased chance of having an endometrial cancer. মানে একটা চান্স আছে যে আপনার Yes, হলেও ঝুঁকি হতে আছে, পারে, ঝুঁকি। মানে আপনি ওটা বাড়িতে বসে থাকবেন না। না, এটা ইভ্যালুয়েট করে দেখতে হবে। এবার আমি জানতে চাইবো যে আমার এতগুলো লক্ষণ আছে, আমি বাড়িতেই বসে আছি, কিন্তু আমি কখন সতর্ক হব যে না, এবার আমাকে আর বাড়িতে বসে থাকা উচিত নয় এবং আমাকে একজন চিকিৎসকের কাছে পৌঁছতে হবে? এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এরা বুঝতে পারেন না এরা কার কাছে পৌঁছবেন। তো ওটাই আপনার কাছে জানতে চাইবো যে কখন আমি আর বাড়িতে অপেক্ষা করব না এবং কার কার কাছে কাছে যাব।
কখন বাড়িতে বসতে পারবো না, ফার্স্ট হচ্ছে 2 ক্যাটেগরিজ অফ পেশেন্ট বললাম, যাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে পুরো, যাদের পিরিয়ড এখনো বন্ধ হয়নি। যাদের পিরিয়ড বন্ধ হয়নি তাদের 40-45 বছরের পর থেকে যদি হঠাৎ করে দেখছে যে আমার ব্লিডিং তো এরকম ছিল না, এখন আমার ব্লিডিংটা বহুত বেশি হচ্ছে, আমি আটকাতে পারছি না, স্বামীর সাথে মেলামেশা করার পরে ব্লিডিং হচ্ছে, কিংবা আমি দুটো পিরিয়ডের মধ্যখানে আবার ব্লিডিং হচ্ছে, আনকন্ট্রোল ব্লিডিং হচ্ছে, তখন আমাকে দেখাতে হবে। সেকেন্ড হচ্ছে পিরিয়ডে যে বন্ধ ছিল, পিরিয়ড বন্ধ হওয়ার পর আবার ব্লিডিং হলো, এবারে কার কাছে যাব? ইনিশিয়ালি ওরা গাইনোকোলজিস্টের কাছেও যেতে পারে কিংবা গাইনিওকোলজিস্টের কাছেও যেতে পারে। দুটো পাথওয়ে আছে। একটা পাথওয়ে হচ্ছে আপনি জেনারেল ডাক্তারের কাছে গেলেন, উনি আপনার আল্ট্রাসাউন্ড করে দেখলেন, কোনো অসুবিধা বেরোলে উনি আপনাকে অনকোলজিস্টের কাছে পাঠালেন। আরেকটা হচ্ছে যে ডাইরেক্ট আপনি অনকোলজিস্টের কাছে গেলেন। এবারে আসলে তো আমরা তো ডাইরেক্ট ওটি করতে বলবো না, কেউ অপারেশন করতে বলবো না, আমাদেরকে দেখতে হবে যে ব্লিডিংটা কেন হলো। ব্লিডিংটা ফাইব্রয়েডের জন্য হতে পারে, পলিপের জন্য হতে পারে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া মানে গ্ল্যান্ডস গুলো খালি ফুলে গেছে কিন্তু ওতে ক্যান্সার নেই, এগুলোও হতে পারে। আমরা বলছি না যেতে ক্যান্সার আছে, কিন্তু 40 অ্যাকচুয়ালি গাইডলাইন্স অনুসারে 45-এর পরবর্তীকালে যদি কারোর অ্যাবনর্মাল ব্লিডিং হয়, ওটাকে আমাদেরকে আল্ট্রাসাউন্ড এবং বায়োপসি করে দেখতেই লাগে। এবং বাড়িতে বসে থাকলে চলবে না, বাড়িতে বসে থাকলে, কারণ যেটা আমি গ্রেড 1 স্টেজ 1-এ আমি যদি একটা ক্যান্সার ধরা পরে আর আমি যে ট্রিটমেন্টটা আমরা দিতে পারবো আর ওনার যে প্রাণটা বেঁচে যাবে, বাড়িতে বসে থাকলে সেটা স্টেজ 3 স্টেজ 4 হয়ে গেলে তখন বহুত লেট হয়ে যাবে, তখন কিমো লাগবে, রেডিয়েশন লাগবে, হ্যাঁ, খরচটাও বাড়বে, আউটকামও অত ভালো পাবেন। আচ্ছা ম্যাম, এই ধরনের পেশেন্ট যখন আপনাদের কাছে আসেন, তো আপনি যেটা বললেন যে বিভিন্ন কারণ হতে পারে, পলিপ হতে পারে, টিউমার হতে পারে, তো আপনারা এটাকে নির্ধারণ করেন কিভাবে? যে একটা সিম্পল আল্ট্রাসাউন্ড, সিম্পল একটা আল্ট্রাসাউন্ড ব্লিডিংটাকে বন্ধ করিয়ে দিই, আচ্ছা, একটা ট্রান্স ভাজাইনাল আল্ট্রাসাউন্ড করি, মানে ভেতর দিয়ে যেটা করি আমরা, দিয়ে তখন বোঝা যায় যে এতে কি আছে। যদি আমরা দেখি যে এই লাইনিংটা খুব মোটা হয়ে গেছে, হ্যাঁ, তখন ওখান থেকে বায়োপসিটা করা দরকার। আচ্ছা, বায়োপসিটা করলেই দ্যাট ইজ দ্য ডেফিনেটিভ ওয়ে অফ নোয়িং যে পেশেন্টের কোনো ক্যান্সার আছে না নেই। আচ্ছা, এক্ষেত্রে কি ধরনের বায়োপসি করা হয়? কারণ আগের ভিডিওতে আপনি বলেছিলেন যে ওভারিয়ান ক্যান্সার হলে আপনারা ফ্রোজেন বায়োপসি করেন, এক্ষেত্রেও কি সেই রকমই? না, এটাতে আমরা 2 রকমের বায়োপসি করতে পারি। যদি পেশেন্ট একটু ব্যথা সহ্য করতে পারে তাহলে ওপিডিতেই আমরা বায়োপসি করে নিই, পিপল অ্যাসপিরেশন বলি। এটা পাতলা সরু পাইপ থাকে, ওই পাইপটা আমরা ইউট্রাসের ভেতরে এখান থেকে ইনসার্ট করে জাস্ট চুষে নিই আমরা এন্ডোমেট্রিয়াল সেলস গুলো। আর যদি কারো অস্টা মানে রাস্তাটা পুরো বন্ধ থাকে, মেনোপজের পরে টাইট হয়ে আছে, ঢুকলো না, কোনো কারণে আমরা ওপিডিতে করতে পারছি না, তখন আমরা হিস্ট্রোস্কোপি করি। হিস্ট্রোস্কোপি মানে আন্ডার অ্যানেস্থেসিয়া আমরা ওটিতে নিয়ে রাস্তাটাকে একটু হালকা খুলে স্কোপটা ঢুকিয়ে ভেতরে দেখে নিই ভালো করে কোথায় কি অসুবিধা আছে, আর আমরা ওটা নিয়ে বায়োপসিটা। আচ্ছা, এর পরেও কি আরো পরীক্ষা কিছু করতে হয়? না, এই বায়োপসিটাতে আপনি জানতে পারবেন যে এতে কোনো ক্যান্সার আছে কি না। এই বায়োপসিটা তো যাবে প্যাথোলজিস্টের কাছে, প্যাথোলজি দেখে অঙ্কোপ্যাথোলজিস্ট, সো উই হ্যাভ আ টিম, পুরো অঙ্ক টিম আছে আমাদের। সো অঙ্কোপ্যাথোলজিস্টের কাছে গিয়ে উনি বলবেন যে এটাতে কোনো ক্যান্সার আছে কি না। যদি আছে তখন আমরা পরবর্তী এমআরআই লাগতে পারে, সিটি লাগতে পারে, বেসড অন দ্যাট যে আমাদেরকে দেখতে হবে আর কোথাও ছড়িয়েছে, ভেরি গুড। বাট যদি সাথে বলে যে নেগেটিভ ফর ক্যান্সার, তখন আমরা পেশেন্টকে মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি, তখন তো আর লাগে না যে অপারেশন করতেই হয়। আচ্ছা, এটা একটা প্রচলিত ধারণা আছে যে জরায়ুতে যদি আমার মানে জরায়ুর ভিতরে যদি আমার কোনো রকম মানে ক্যান্সার হয়, তাহলে সার্জারি নাকি একমাত্র মানে অপশন, এটা কি সত্যি? সব জিনিসে ডিপেন্ড করে স্টেজের উপরে। আচ্ছা, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অলসো ডিপেন্ডস অন স্টেজ অফ দ্য ক্যান্সার, অ্যান্ড মোস্ট অফ দ্য ক্যান্সার্স আর্লি স্টেজে ইজ অ্যামেনেবল টু সার্জারি, কারণ আমরা সার্জারিতে স্টেজিং করি দেখার জন্য যে এটা ফাইনাল স্টেজ কি বেরোচ্ছে। সো মেইন মোডালিটি অফ ট্রিটমেন্ট ইন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হচ্ছে সার্জিক্যাল। আচ্ছা, মানে সার্জারিতে আমরা ইউট্রাস খালি বেরিয়ে তো সার্জারি হয় না, ইউট্রাসের সাথে যে ড্রেনিং লিম্ফ নোড গুলো থাকে ওটা পাঠাতে লাগে। তারপরে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের অনেকগুলো হিস্টোলজি আছে, আলাদা আলাদা রকমের হয়, এন্ডোমেট্রয়েড, ক্লিয়ার সেল, হাই গ্রেড সিরাস, তো কার্সিনোসার্কোমা, ডিপেন্ডিং অন দ্য হিস্টোলজি আমাদের ডিপেন্ড করে যে ভেতরে আমরা কতটা ক্লিয়ারেন্স করব। কখন কখন ভেতরের যে চর্বিটা আছে ওমেন্টাম, ওটাকে বার করতে লাগে, পুরো চারিদিকে ঘুরে আমাদের দেখতে লাগে আর কোথাও নেই তো। এমআরআই তে বলছে কিছু নেই, কিন্তু আমাদেরকে তো চোখে দেখতে হবে যে অন্য কোথাও কিছু নেই। তারপরে আমরা নোডস মানে ইউট্রাসকে যে ড্রেন করছে নোডস গুলো ভেতরে থাকে, ওগুলো পেলভিক নোড বলা হয়, প্যারাওটিক নোড বলা হয়। তো ওটা আমাদের যে গাইডলাইন্সটা আছে বেসড অন দ্য হিস্টোলজি, বেসড অন দ্য সাইজ অফ
অফ দ্য টিউমার, কোন স্টেজে আমাদের লাগছে, তখন আমরা একটা সার্জিক্যাল স্টেজিং করি। এই জিনিসগুলো নির্ধারিত বের করে আমরা সব বায়োপসিতে পাঠাই। আচ্ছা। ফাইনাল বায়োপসি 7-8 দিন পরে আসবে, যখন রিপোর্টটা হুম, আসে হুম, হুম, দ্যাট উইল বি দ্য ফাইনাল স্টেজিং। আচ্ছা। ওই স্টেজিংটা হওয়ার পরে আমরা তারপরে টেলার করি যে এই পেশেন্টের পরবর্তীকালে কিমো রেডিয়েশন লাগবে কি না। ফর দ্যাট আমাদেরকে মলিকুলার প্রোফাইলিং করতে লাগে। ওই যে স্যাম্পলটা বেরিয়ে গেল, ইউট্রাস নোডস, এগুলো মেন স্যাম্পলের উপরে আমাদের মলিকুলার প্রোফাইলিং, যেটা নতুন বেরিয়েছে সবাই জানে বাই নাও অনকোলজিস্টরা, ডিপেন্ড করে ওই মলিকুলার প্রোফাইলিং এর উপরে যে হোল মিউটেশন, আর আমরা এমএমআরডি আর P53, এগুলো মেন 3টে মলিকুলার প্রোফাইলিং করা হয়। ওর উপরে ডিপেন্ড করে আমরা তারপরে রেডিয়েশন আর কিমোর সাথে আলোচনা করে, টিউমার বোর্ড মিটিং বলি আমরা, and then we decide এই পেশেন্টের ফার্দার কিমো রেডিয়েশন লাগবে কি না। সো তাই জন্য আমার এটাই বলা কথা যে যদি আমি খুব আর্লি স্টেজে আসি, আমার সার্জারিতেই হয়ে যাবে। আমার যদি বাকি জিনিস সব ভালো বেরোলো, আমার আবার সেকেন্ড আমার কিমো রেডিয়েশন লাগবে না। কিন্তু So- এটা বুঝতে হবে যে এটা একটা মাল্টি মোডালিটি ট্রিটমেন্ট, মানে may need a multimodality হ্যাঁ, treatment. হ্যাঁ। If it is a little later on, you may need only radiation, or sometimes depending on the histology you may need chemo plus radiation. কিন্তু আপনার প্রয়োজন হতে পারে, হতে পারে, প্রয়োজন আমার হতে হতে পারে। পারে। আচ্ছা, এখানে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার কথা আপনি বলেছেন। হুম। তো ক্যান্সার রোগীদের এবং তাদের পরিজনের একটা খুব একটা ইয়ে থাকে, মানে প্রশ্ন থাকে যে আমার তো সেই বায়োপসিতেই তো ক্যান্সার আমার নির্ধারণ হয়ে গেছে, তাহলে ম্যাম এতগুলো আবার কেন পরীক্ষা নিরীক্ষা করতে বলছেন এবং এত চিকিৎসা করতে আমার কেন দেরি হচ্ছে? দেরি লাগবে না। সামটাইমস এটা একটা আমি দেখেছি ট্রেন্ড, যে পেশেন্টের যেই ক্যান্সার ধরা পড়ে বলবে কি ম্যাডাম কালকে কি পরশু ওটি করে দিন, তাই তো আপনি বলছেন? Yes. অত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করতে নেই কোনো জিনিস। ক্যান্সার অলওয়েজ হ্যাজ টু বি ওয়ার্কড আপ বেটার, ওয়ার্ক আপ যেটা বলি আমরা, প্রি ওটি ওয়ার্ক আপ। সেতে আমাকে ছোট জিনিসও দেখতে হবে যে পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা, কোমরবিড ফ্যাক্টর কিছু আছে কিনা, হাই ব্লাড প্রেশার, সুগার আনকন্ট্রোল, কারণ এনারা সবাই ওবিস পেশেন্ট থাকে, এনাদের কোলেস্ট্রল হাই থাকে, ওবেসিটি থাকে, সুগার থাকে, এগুলো সব কন্ট্রোল করতে হয়। সব জিনিস না দেখে তারপরে আমাদেরকে মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ করতে লাগে। মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ মানে এই যে যেটা আমি বললাম, দেখতে অন্য কোথাও গেছে কিনা। তারপরে আমরা সবাই মিলে अगेन ডিসাইড করি যে এই পেশেন্টের প্রাইমারি ট্রিটমেন্ট সার্জারি হবে না কিমো রেডিয়েশন হবে। যখন আমরা ডিসাইড করি প্রাইমারি সার্জারি, দেন উই প্রসিড ফর সার্জারি। তো ডিউরিং দিস হোল প্রসিজার অ্যাটলিস্ট 1 week to 10 days তো লাগতেই পারে, 1 week তো লাগতেই পারে। মানে তাড়াহুড়ো করে যে কালকে কিছু না দেখে করে দেবো, আর ওই যে 2-3 দিনে একদম ছড়ে যাবে, এইটা একটা মিথ। লোকেরা ভাবে যে ক্যান্সার ধরা পড়েছে এখন ফেলে রাখলো 2-3 দিনে হয়ে যাবে, না। কিন্তু কিছু না জেনে যদি আমি তাড়াহুড়ো করে একটা ওটি করে দিই, ওটির পরে পেশেন্টকে তো দাঁড় করিয়ে বাড়ি পাঠাতে হবে। তো উইদাউট প্রপার ওয়ার্কআপ উই শুড নট গো হেড। মানে এটাই জানানোর উদ্দেশ্য ছিল আমাদের দর্শকদের যে ক্যান্সার যখনই নির্ধারণ হয়ে যায় তারা খুব বাতিক ব্যস্ত হয়ে পড়ে যে এই বুঝি আমার ক্যান্সার ছড়িয়ে গেল, এই বুঝি ক্যান্সার ছড়িয়ে গেল, কিন্তু তারপর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা থাকে, কোন ধরনের ক্যান্সার আছে, কোথাও আরো ছড়িয়েছে। মিনিমাম 1 week তো লাগবে ওয়ার্কআপের জন্য, মিনিমাম। সব জিনিস করে অন্যদের সাথে কথা বলে, রেডিয়েশন কিমোদের সাথে যে আর বি গোইং আহেড উইথ সার্জারি, হোয়াট স্টেজ এটা লাগছে, হ্যাঁ, এই জিনিসগুলো ডিসাইড করে পেশেন্টকে অ্যাটলিস্ট 7 to 10 days ডাক্তারকে দিতেই হবে। ওটাতে কিছু ছড়ায় না। আচ্ছা, 7-10 দিনে কিছু, হ্যাঁ, মানে ওইটুকু সময় আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। ওইটুকু লাগতে হবে। উই ডু নট রাশ ইনটু এনিথিং। এটা একটা ইলেকটিভ সার্জারি। আমরা উই নিড টু ডিসাইড কি উইচ ইজ দ্য বেস্ট মোডালিটি অফ ট্রিটমেন্ট। উই নিড টু সি কে এই পেশেন্টকে আমি যদি সার্জারিতে তুলছি, ইজ শি ফিট ফর সার্জারি ফার্স্ট এন্ড ফরমোস্ট। হ্যাঁ, উনি সার্জারি পরে ঠিক করে বাড়ি যেতে পারবেন তো? তো এই জিনিসগুলো যদি কোনো কিছু অসুবিধা আছে ওটাকে একটুখানি তো ঠিক করতে হবে। আমরা ক্যান্সারের জন্য ফেলে রাখি না। ডায়াবেটিস আনকন্ট্রোল হলে আমরা তখনই কন্ট্রোল করে আমরা বেশি দিন ওয়েট করি না, বিকজ ইটস আ অনকোলজি প্রসেস। বাট স্টিল দেন এই জিনিসগুলো ভালো করে ইভ্যালুয়েট করেই প্রসিড করা উচিত। আচ্ছা, আপনি বললেন যে দু ধরনের পেশেন্টরা, একটা ইয়াং এজ হয়, যাদের ধরুন বিয়ে হয়নি বা সদ্য বিয়ে হয়েছে, তো তাদের ক্ষেত্রে তো মা হতে গেলে তো নিশ্চয়ই বাধার একটা সৃষ্টি হয়। তো এটা কি কোনোভাবে কাটানো সম্ভব বা এটার কি কোনো ব্যবস্থা আছে? ওই যে বললাম যে যদি সিমটম গুলো ধরা পড়ে, আজকালের ট্রেন্ডটা কি, আমরা তো এখন গার্লস অলসো সবাই চাকরি করছে, হ্যাঁ, একটু প্রেগনেন্সিটা ডিলে করতে চান, 35-40 নাগাদ এজটা চলেই আসে। সো তখন যদি আমরা দেখি যে কোনো বায়োপসি থ্রুতে প্রুভেন হলো যে ক্যান্সার আসলো, তখন আমরা কি ইউট্রাসটা প্রিজার্ভ করতে পারবো? এটাই তো কোয়েশ্চেন। সো সিলেক্টেড কেসেস we can allow that, very select case, কারণ
এটা আমরা চাই না যেটা প্রোগ্রেস করুক কি রিকার করুক, তাই জন্য ইট ইজ নট আ আমব্রেলা ফর এভরিবডি। বায়োপসিতে যদি বেরোলো যেটা স্টেজ 1, হ্যাঁ, এমআরআইও করে দেখলাম অন্য কোথাও নেই, আর গ্রেডটা খুব ইম্পর্টেন্ট, গ্রেড 1, হ্যাঁ, লো গ্রেড একদম যদি 1A গ্রেড 1, তাহলেই আমরা তখন অ্যালাউ করি যে আপনি প্রেগনেন্সিটা আগে করে নিতে পারেন। তার জন্য আমরা একটা হাই ডোজ প্রজেস্ট্রন ওষুধ দিই, আচ্ছা, যেটা হচ্ছে মেগাস্ট্রল অ্যাসিস্টেট কিংবা মেড্রক্সিপ্রোজেস্ট্রন অ্যাসিটেট। এই দুটোর ভেতরে একটা ওষুধ আমরা হাই ডোজে দিই, কিংবা একটা ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস আমরা ইউট্রাসের ভেতরে দিয়ে দিই, মাইরিনা বলা হয়। এই ওষুধটা এর ভেতরেই থাকে, ইন দ্যাট ডিভাইস। তো প্রত্যেক 3 থেকে 6 মাসের ভেতরে বায়োপসি করে করে দেখতে হবে যে এটা ঠিক হলো কি না। আচ্ছা, সো 5 to 10% কেসেসে এটা প্রোগ্রেস করতে পারে। আচ্ছা, অ্যান্ড বাট এই হাই ডোজ প্রজেস্টেরনে দেয়ার ইজ আ স্পেসিফিক গ্রুপ অফ পিপল যাদের এটা রেসপন্ড করে। তো যেই আমরা দেখি যে এটা রেসপন্ড করেছে এবং ক্যান্সারটা ফিরে এসছে নেই, তখন আমরা ইমিডিয়েটলি ফার্টিলিটির জন্য আইভিএফ এর জন্য পাঠিয়ে দিই। এখন কিন্তু বাড়িতে বসে ট্রাই করলে হবে না, ডাইরেক্ট আইভিএফ ক্লিনিকে পাঠিয়ে দিই। দেরি করলে আর হবে প্রেগনেন্সি না। নিলে নেওয়ার পরে যেই প্রেগনেন্সি কমপ্লিট হোক তারপরে আমরা ডেফিনেটিভ ইউট্রাস সার্জারিটা করে দিতে হবে। হ্যাঁ, ডেফিনেটিভ সার্জারি ফর ইউট্রাইন ক্যান্সার। কারণ রিকারেন্ট রেট বলছি আমি 30 to 40% রিকারেন্সও হয় না আমি যদি ছেড়ে দিলাম, তাই জন্য, কিংবা একটা প্রোগ্রেশনও চলে যাবে ইনটু আ মেটাস্টাসিস। তো আমরা আফটার প্রেগনেন্সি ইজ কমপ্লিট আমরা তারপরে আবার বলি যে ডেফিনেটিভ সার্জারিটা করে নিতে, পুরো আচ্ছা, সার্জারি। একজন মহিলা ধরুন তার ক্যান্সার ধরা পড়েছে, আপনাদের কাছে এলেন, আপনারা তার চিকিৎসা করলেন, তারপরে তার ফলো আপটা কিভাবে আপনারা করেন আর কি, মানে তাদের সেই ফলো আপ সমস্ত পেশেন্ট সবসময় ফলো আপে থাকতে লাগে। আচ্ছা, আমরা প্রথম 2 বছর আমরা 3 মাসে ফলো আপে ডাকি, আর তারপরে নেক্সট 3 ইয়ার্স আমরা 6 মাস করে ফলো আপে ডাকি। সো ফলো আপে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন হয়, হিস্ট্রি আমরা নিই, এবং আমরা যদি কোনো সাসপিশিয়াস নেচার পেলাম ফার্স্ট ফ্রম দ্য হিস্ট্রি, যদি পেশেন্ট বলে যে আমি ভালো আছি, আমার ওজন টোজন ঠিক আছে, কিছু কমছে না, আবার যার কারো যদি ওজন কমে গেল, খিদে মরে গেল, then there is a chance of recurrence. Follow up you should understand is to pick up any recurrence, যদি আবার ফিরে আসলো কি না, স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট যাদের একটু ডিলেড স্টেজে আমরা ট্রিটমেন্ট করেছি, তাদের তো আবার একটা ফিরে আসার চান্স থাকে। তো দিস ফলো আপ যদি ফিরে আসলো, এটা খুব আর্লি স্টেজে আমরা ধরতে পারি, এই জন্য ফলো আপ বলা হয়। আচ্ছা, এই রিকারেন্ট রেটটা কিরকম, মানে এই ধরনের ক্যান্সার? ডিপেন্ডস অন দ্য স্টেজ, আচ্ছা, স্টেজের উপর। যদি আর্লি স্টেজ, এই জন্য তো বলি যে আমরা ট্রিটমেন্ট আর্লি স্টেজে করলে রিকারেন্স রেটটা কম থাকে। লাইক ইন স্টেজ 1 যদি আমরা ট্রিটমেন্ট করি, দেন দ্য সার্ভাইভাল রেট ফর 5 years ইজ 95%। আচ্ছা, তো সেখানে যদি স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 হলো, অবভিয়াসলি তখন হ্যাঁ, তখন সার্ভাইভাল রেটটা কমে আর রিকারেন্স রেটটা বাড়ে। খুব স্বাভাবিক, বাকি ক্যান্সার গুলোর মতনই। কারেক্ট। আচ্ছা, সো জাস্ট টু পিক ইট আপ, তো আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে আগে, তারপরে এক্সামিনেশন করে দেখি পুরো ওপর থেকে নিচে কোনো কোথাও কিছু আমরা ডিজিজ পাচ্ছি কিনা। যদি কোনো সন্দেহ হয়, হ্যাঁ, তখন আমরা এক্সট্রা আমরা তখন সিটি কিংবা এমআরআই করে দেখতে চাই যে ভেতরে কিছু আবার ফিরে আসলো কিনা। দিস ইজ হাউ উই ফলো আপ। আর যদি 5 বছরে দেখলাম যে ফিরে আসলো না, তখন আমরা ওটাকে অ্যানুয়ালি ফলো আপে রাখি ওনাকে। আচ্ছা, আমি যতটুকু শুনেছি আপনার বিষয়ে, আপনি বিভিন্ন মানে দেশের বিভিন্ন প্রান্তে আপনি প্র্যাকটিস করেছেন, এবং বিভিন্ন অঞ্চলের মহিলাদের দেখেছেন, এবং বিভিন্ন আর্থ সামাজিক স্তরের মহিলাদের আপনি দেখেছেন। তো এই মহিলাদের মধ্যে ক্যান্সার নিয়ে কি কি ভুল ধারণা আছে? আমার মনে হয় যেগুলো দূর করা, সব মিলে মোটামুটি। ফার্স্ট অফ অল তো আমি যেটা মেন ইম্পর্টেন্ট দেখেছি যে ইন ইন্ডিয়া দ্য নলেজ অফ সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটাই নেই। ও মাই গড। সো আমি একটা এক্সটেন্সিভ স্টাডি করেছিলাম যখন নর্থ ইন্ডিয়াতে ছিলাম। তো আই ইউজ টু, এটা একটা এক্সটেন্সিভ কোয়েশ্চেনের ছিল, আমরা জিজ্ঞেস করতাম সবাইকে যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনের কথা আপনি জানেন? যদিও আর যারা জানেন তারা আপনি কেন নেন না, যারা নেয় না তাদের আমার ভয়ও আছে যে ক্যান্সার ভ্যাকসিনটা নিলে আমাদের ক্যান্সার হয়ে যাবে কিনা। ও মাই গড। সো সেকেন্ড হচ্ছে বেসিক যে প্যাপ স্মিয়ারটা করা উচিত আপনার 25 to 30 ইয়ার্স থেকে এভরি 3 ইয়ার্স, সেটাও কেউ জানে না। পেশেন্ট যখন আমার কাছে ওপিডিতে আসেন, আমি তখন বাধ্য করে সবাইকে বলি যে আপনার প্যাপ স্মিয়ার হয়েছে, যদি হয়নি তখন একটা অ্যাটলিস্ট আমি করে নিই। আর তারপরে আমি জ্ঞান দিই যে এখন 65 বছর অবধি আপনি প্রত্যেক 3 বছরে অ্যাটলিস্ট করে যাবেন, আইদার প্যাপ স্মিয়ার আর এইচপিভি ডিএনএ। সো এটা একটা বড় জিনিস যে লোকেরা জানেই না, মিথ অর মিসকনসেপশন আনাদার থিং। এরকমের লোক দেখেছি যারা মেনোপজের পরে ব্লিডিং হলো, ভাবলো যে না এটা তো কিছুই না, একটু 2-3 দিন দেখি, একটু 2 দিন দেখি। আমার কাছে পেশেন্ট আসে, এখানে রিসেন্টলিও পেশেন্ট এসেছেন যাকে আমি 6 মাস আগে বলেছিলাম যে আপনি বায়োপসিটা করুন,
53-year-old লেডি ব্লিডিং হয়েছে, আমি বললাম যে মানে ব্লিডিং হচ্ছে, বন্ধ হচ্ছে না, অ্যাবনর্মাল ব্লিডিং, করেননি। 6 মাস বাদে পরে এসে আমি যখন আসলাম, বললাম করলেন না কেন? না ও ঠিক আছে আমি করব না। কিন্তু ওনার সব রিস্ক ফ্যাক্টর ছিল, ওবেসিটি, ব্লাড প্রেশার, ডায়াবেটিস। 6 মাস পরে যখন উনি আসলেন, আমি বহুত আরো বাধ্য করে তখন বলে যে ঠিক আছে করবো, বেরোলো ক্যান্সার। চিন্তা করো, ওটাই যদি উনি 6 মাস আগে করতেন তাহলে। তো এরকম আমার অনেক পেশেন্টরা আসে যারা এক একজনের এরকম থাকে যে আল্ট্রাসাউন্ডে দেখা গেল যে ইউট্রাসের ভেতরে একটু কালেকশন আছে, মানে ব্লাড কালেকশন, কিছু না, আমরা চলে যাব। কিন্তু আমি বাধ্য করি, এবং ইউ উইল নট বিলিভ আমি কটা ক্যান্সার পেশেন্ট আমি ধরেছি, এন্ডোমেট্রিয়াল কালেকশন, ব্লাড কালেকশন অ্যাসপিরেট করে বেরোলো ক্যান্সার আছে। পেশেন্ট বুঝতেও পারতো না, কিন্তু যখন আমরা ডায়াগনোজ করলাম এত আর্লি স্টেজে, সে পেশেন্ট এখন ভালোতে ঘুরে বেড়াচ্ছে, এত খুশি যে ম্যাডাম আমাকে ঠিক করে দিয়েছে। স্বাভাবিক, মানে আমি যদি আর্লি স্টেজে আমি যদি ধরতে পারি, এবং আমি যদি মানে আমি বিকজ দিস ইজ আ গুড ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা মানে সারতে পারে খুব আর্লি স্টেজে ধরলে না, খুব ভালো এর প্রগনোসিস। হ্যাঁ, তো তাই জন্য আমরা এত ইউট্রাইন ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলি। এবং যাতে মানুষ মানে দ্রুত ধরতে পারেন, চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে এনার হচ্ছে এনাদের মিনিমাল অ্যাক্সেস সার্জারিও করা যায় খুব ভালো করে, এদের পুরো পেট কাটতে লাগে না। আচ্ছা, এত ল্যাপ্রোস্কোপি, এত রোবোটিক কেসে আমরা আরামসে করে দিতে পারি। আচ্ছা, মানে সেক্ষেত্রে মানে যারা অল্প বয়সী যারা আছেন, মহিলা যারা একটু দাগ নিয়ে একটু চিন্তিত থাকেন, বা শুধু তাই নয়, যখনই আমরা বড় করে কাটছি তখন তো মানে রিকভারি টাইমটাও বেশি লাগে। তারপরে আপনার যেটা বললাম হার্নিয়ার রিস্কটা অনেক থাকে যখন আপনি বড় ইনসিশন দেন, এন্ড কোমরবিডিটি ফ্যাক্টরস তো অনেক বেশি উইথ আ লার্জার ইনসিশন। সো একটা ক্যান্সার সার্জারি আপনি মিনিমাল অ্যাক্সেসে করতে পারেন, এন্ড ইট ইজ প্রুভেন দ্যাট রোবোটিক এন্ড ল্যাপ্রোস্কোপি ইজ দ্য বেস্ট ফর্ম অফ মোডালিটি ফর সার্জারি ইন ইউট্রাইন ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তাহলে কেন করব? সত্যি আমরা তো করি না ওপেন সার্জারিটার জন্য। তো যাই হোক ম্যাম, অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে। তো যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, যে সমস্ত ভদ্র মহিলা বা মহিলা, হ্যাঁ, তো তাদের কে আপনি কি মেসেজ দিতে চান আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে? আমি যেটা যেতে চাই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হাউ টু প্রিভেন্ট? এক হচ্ছে নলেজ, ভেরি ইম্পর্টেন্ট, যেটা নলেজ আপনি আজকে সবাইকে প্রোভাইড করলেন। সো ইউ আর অলসো প্লেইং আ ভেরি ইম্পর্টেন্ট রোল। ইউ আর অ্যাকচুয়ালি এম্পাওয়ারিং উইমেন। লোকেরা বুঝতে পারছে যে সাইন সিমটমস কি। একটা হচ্ছে নলেজ। সেকেন্ড হচ্ছে যে আমি যখন ক্যান্সারের ডায়াগনোসিসটা পেলাম, কি করে তাড়াতাড়ি আমি ডাক্তারের কাছে যাবো, ডু নট ডিলে। এন্ড থার্ড হচ্ছে প্রিভেনশন, হাউ টু প্রিভেন্ট। তাহলে যেগুলো রিস্ক ফ্যাক্টর সেগুলোকে কাটাতে হবে। তো রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি, যেটা ওজনটাকে ঠিক করতে হবে, সেডেন্টারি লাইফস্টাইল রাখবো না, ডায়েট এক্সারসাইজ করে আমার হাইটের জন্য যত ওয়েট হওয়া উচিত সেটা আমি রাখবো, মেনটেন করব। আমার যদি ডায়াবেটিস, ব্লাড প্রেশার আছে তাহলে আমি না রিস্ক ফ্যাক্টর, তাহলে আমি ওগুলোকে কন্ট্রোলে রাখবো। আমার ফ্যামিলিতে যদি কারোর হিস্ট্রি আছে অফ ক্যান্সার, আই শুড বি অ্যাওয়্যার দ্যাট আমার ফ্যামিলিতে এদের ক্যান্সার রিস্ক আছে। আমি গিয়ে আবার ডাক্তারকে জিজ্ঞেস করি যে আমার স্ক্রিনিংটা কি সেম থাকবে না আমার স্ক্রিনিংটা আরেকটু বেশি হবে, সেটা দরকার। আর কোনো আনঅপোজড ইস্ট্রোজেন, মানে খালি খালি ইস্ট্রোজেন নেব না। ফ্যামিলি প্ল্যানিংটা, প্রেগনেন্সি যেটা আমি বললাম যে প্রেগনেন্সি আর দিস থিংস আর প্রোটেক্টিভ। কন্ট্রাসেপ্টিভ পিল ইজ প্রোটেক্টিভ against endometrial cancer. Oral contraceptive pill is very much protective against endometrial cancer. মাইরিনা কয়েল যেটা ভেতরে রাখছি আমরা, মাইরিনার তো দুটো কাজ আছে, একটা হচ্ছে যে কন্ট্রাসেপশন, সেকেন্ড হচ্ছে প্রিভেন্ট ইউট্রাইন ক্যান্সার। আচ্ছা, সো এই নলেজ, দিস ইজ ইম্পর্টেন্ট। আই অলওয়েজ সে নলেজ ইজ পাওয়ার। ফার্স্ট হচ্ছে নলেজ, সেকেন্ড হচ্ছে ওয়ার্ক আপন ইয়োর সেলফ, থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। আমাদের অনেক কাজ হতে পারে, আমরা এক্সারসাইজ করতে পারি না, আমাদের ওজন অনেক বেড়ে যাচ্ছে, না এটাকে কমাতে হবে। যেরকম সিগারেট স্মোকিং ইজ রিলেটেড টু লাং ক্যান্সার, ওবেসিটি, পলিসিস্টিক ওভারি, এটা লং রানে মেটাবলিক সিনড্রোম করে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা পিসিওডি, এটা লং রানে মেটাবলিক সিনড্রোম করায়। মেটাবলিক সিনড্রোম মানে ইট ইজ লিঙ্কড টু হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার্স, ইউট্রাইন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার। সো উই হ্যাভ টু বি মোর কনসিয়াস অ্যাবাউট আওয়ার হেলথ। আমরা ঠিক করে কি খাচ্ছি, কতটা এক্সারসাইজ করছি, মেনটেন দ্য বিএমআই। এটা হচ্ছে আমার লাস্ট বলার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, ম্যামের একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন, কারণ আমরা এইরকম বিভিন্ন হেলথ রিলেটেড টপিক নিয়ে আলোচনা করি, যেগুলো শুনলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার, থ্যাংক ইউ, নমস্কার।